ঘড়ির কাঁটা দুপুর দুটোর ঘর পেরিয়েছে। রোদ এখন ঠিক মাথার উপরে। আকাশের নীলচে বিস্তারে কোথাও এক ফোঁটা মেঘ নেই। ঝিলমিল রোদ্দুরে চারপাশ ঝকঝক করছে। গাছের পাতায় পাতায় আলো খেলে যাচ্ছে। ফোয়ারার জলে সূর্যের রশ্মি পড়ে রূপালি ঝিলিক তুলছে। মধুকে বাড়ি পৌঁছে দিয়ে রুশলাল সবেমাত্র নিজের বাড়িতে এসে পৌঁছিয়েছে। আজও ভীষণ খুশি। বুকের ভিতর বহুদিন ধরে জমে থাকা ভারটা আজ নেমে গেছে। মেয়েটা যে ওকে ভুল বোঝেনি, এইটুকুই ওর জন্যে অনেক বড় প্রাপ্তি। ও তো ভেবেছিল মেয়েটাকে আবার কাছে পেতে হলে অসংখ্য ব্যাখ্যা, অসংখ্য প্রমাণ আর অসীম ধৈর্যের আগুনে নিজেকে পোড়াতে হবে। এতদিনের দূরত্বের পরও মধু যে এখনও ওর কথা শুনেছে, ওকে বিশ্বাস করেছে, এই ভাবনাটাই ওর ভেতরটাকে প্রশান্তিপূর্ণ করে তুলেছে। গতকাল রাতটা রুশলালের কাছে স্বপ্নের মতো কেটেছে। বহু বছর পর সে শান্তিতে ঘুমাতে পেরেছে। মেয়েটাকে একটাবার জড়িয়ে ধরে ঘুমানোর জন্যে বছরের পর বছর চাতক পাখির ন্যায় অপেক্ষা করে গেছে ও। এসব ভাবনার মাঝেই ড্রয়িং রুমে পেরিয়ে দোতলার সিঁড়ির দিকে এগোয় রুশলাল। সিঁড়ির কয়েক ধাপ উপরে উঠতেই নিচ থেকে ভেসে এলো পরিচিত রাশভারী কণ্ঠস্বর। এসে গেছো তাহলে? রুশলাল থেমে গেল। ও পেছন ফিরে তাকিয়ে দেখলো আজমির ড্রয়িং রুমের সোফায় বসে চা খাচ্ছে আর ম্যাগাজিনের পাতা উল্টে পাল্টে দেখছে। আজমির চায়ে চুমুক দিয়ে ফের জিজ্ঞেস করলো, মিটিং কেমন হলো তোমার? সবকিছু ঠিকঠাকভাবেই কমপ্লিট হয়েছে, কোনো প্রবলেম হয়নি? ভালো, এখন যেয়ে ফ্রেশ হয়ে নাও। ক্লান্ত দেখাচ্ছে তোমাকে, আর ডিনারের পর আমার সাথে দেখা করো, ইম্পর্টেন্ট কথা আছে। রুশলাল কথা বাড়ালো না। আজমিরের কথায় সাই জানিয়ে শান্ত পায়ে উপরের দিকে উঠতে লাগলো। টানা 5 ঘন্টার জার্নিতে শরীরটা এমনিতেই বেশ টায়ার্ড লাগছে। পা দুটো ভারী হয়ে এসেছে, ঘাড়েও হালকা ব্যথা করছে। রুশলাল রুমে এসে কাবার্ড খুলে টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ঠান্ডা পানির ধারা শরীর ছুঁয়ে যেতেই অবসাদটা নামতে শুরু করলো। প্রায় আধা ঘন্টা ধরে লম্বা একটা শাওয়ার শেষে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো রুশলাল। সাদা টাওয়াল দিয়ে সিল্কি ভেজা ব্রাউন চুলগুলো মুছতে মুছতে মিররের সামনে এসে দাঁড়ালো। হাতের টাওয়ালটা বেডের উপর ফেলে দিয়ে মুখে ময়শ্চারাইজার ও রক্তাভ ঠোঁটে সামান্য লিপ বাম লাগিয়ে নিল। এমন সময় পেছন থেকে দুটো কোমল হাত ওকে জড়িয়ে ধরলো। অপ্রত্যাশিত এহেন স্পর্শে রুশলালের কপালে একসঙ্গে ভাঁজ পড়ে গেল। সামনের মিররে চোখ যেতেই দৃষ্টির রং পাল্টে যেতে দেখলো। মুহূর্তের মধ্যেই ওর চোয়াল শক্ত হয়ে উঠল। কপালের নীলাভ শিরাগুলো স্পষ্ট হয়ে উঠল। ধূসর বাদামি চোখ দুটো লালচে বর্ণ ধারণ করলো। রুমেলি ওর পিঠে মাথা রেখে শুধালো, তোমাকে ভীষণ মিস করেছি আমি। তোমাকে ছাড়া একদম থাকতে পারছি না রুশ। এদিকে রাগে রুশলালের মাথার ভেতরটা ধপধপ করছে। বেয়াদব মেয়েটাকে ঠাঁটিয়ে কয়েকটা চর বসিয়ে দিয়ে ইচ্ছে করছে ওর। এই মুহূর্তেও একদম সিন ক্রিয়েট করতে চাচ্ছে না। বাসায় মম আছে, মেহেব আছে, এই সময় এমন আচরণ একেবারেই শোভনীয় নয়। রুশলালের থেকে কোনো বাধা না পেয়ে রুমেলির সাহস খানিকটা বেড়ে গেল। ও সামনে এসে দাঁড়িয়ে দুই হাতে রুশলালের গলা জড়িয়ে ধরলো। কাজল টানা চোখ দুটোই ভেজা নেশা জলজল করেছে। ও রুশলালের অ্যাডামস অ্যাপেলে আঙ্গুলের ডগা দ্বারা আলতো করে স্লাইড করতে করতে মোহনীয় কামনা মিশ্রিত কণ্ঠে শুধালো, তুমি জানো তুমি কতটা আকর্ষণীয়? তোমার কাছে এলেই আমার ভীষণ আদর পেতে ইচ্ছে করে। একটু আদর করবে আমায়? ট্রাস্ট মি হানি, এত সুখ দেব সারা জীবনেও ভুলবে না। মুহূর্তেই রুশলালের সমস্ত সহ্য চক্রের জাল ছিন্ন হয়ে গেল। এক ঝটকায় ও রুমেলির হাত দুটো নিচের থেকে ছাড়িয়ে নিল। ঠিক তার পরের মুহূর্তে পরপর দুটো তীক্ষ্ণ চরের শব্দ রুমের দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হলো। জোরালো হাতের চর খেয়ে রুমেলি ছিটকে দূরে গিয়ে পড়ল। রুশলাল গর্জন করে উঠল। ওর চোখ দুটো দিয়ে যেন আগুন ঠিকরে বের হচ্ছে। ফাকিং বাস্টার্ড, তোর মতো নির্লজ্জ বেহায়া মেয়ে আমার লাইফে দুটো দেখিনি। আগেরবার সাবধান করেছিলাম তোকে, এইবার ওয়ার্ন করছি তোকে। আর একবারও যদি আমার সামনে আসার সাহস দেখিয়েছিস তাহলে সত্যি সত্যি তুই আমার হাতে খুন হয়ে যাবি। নিশ্চিদ্র মুহূর্তটাকে ছিঁড়ে দিয়ে রুশলালের বন্য হুঙ্কার গোটা ঘর কাঁপিয়ে তুলল। অপ্রত্যাশিত এমন তীব্র গর্জনের শব্দে ছুটে এলো মেহেব আর আজমির। রুমে এসে দেখে ঘরের এক কোণে রুমেলি গালে হাত চেপে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মেয়েটা আতঙ্কে জড়সড় হয়ে আছে। অন্যদিকে রুশলালকে প্রচণ্ড হিংস্র দেখাচ্ছে। বুক ওঠানামা করছে দ্রুত। মুষ্টিবদ্ধ হাতটা থরথরিয়ে কাঁপছে।
আছে। আজমির দ্রুত পায়ে এগিয়ে গিয়ে রুমেলিকে নিজের দিকে টেনে নিয়ে শক্ত গলায় ধমকে উঠল রুশলালকে। এটা কি ধরনের ব্যবহার রুশ? তোমার কাছ থেকে এমন আচরণ আমি কখনো আশা করিনি। রুশলাল কোনো জবাব দিল না। ও দাঁতে দাঁত চেপে ফোঁস করছে। আজমির আদুরে গলায় রুমেলির মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে মা, আমাকে বল, রুশ তোকে কি বলেছে? রুমেলি মনে মনে হাসলো। সুযোগের সদ্ব্যবহার করার জন্যে এর থেকে ভালো সময় আর হয় না। ও চোখের কোণে জল এনে আজমিরের বুকে মাথা রেখে ভেজা গলায় শুধালো, আমি শুধু বলেছিলাম আমি রুশকে ভালোবাসি। তুমি যে নেক্সট মান্থে আমাদের এঙ্গেজমেন্টের অ্যানাউন্স করবে এটাও বলেছি। তাছাড়া বাংলাদেশে তো আমার তেমন আশা হয়নি, সেজন্য চট্টগ্রামটা ঘুরে দেখতে চেয়েছিলাম। ও রাজি হচ্ছিল না দেখে আমি জোর করেছি। তারপর রুশলাল রক্তিম চোখে রুমেলির দিকে তাকালো। মেয়েটাকে নির্বিঘ্নে মিথ্যে বলতে দেখে ওর রাগটা ভয়ানক হয়ে উঠল। সেই সাথে এঙ্গেজমেন্টের কথা শুনে প্রচন্ড অবাক হলো। এত বড় সিদ্ধান্ত ওর সঙ্গে আলোচনা ছাড়া কিভাবে নিতে পারলো? আজমির রুমেলির মাথায় হাত বুলিয়ে ওকে আশ্বস্ত করলো, কাঁদিস না মা, আমি ওকে বলছি। এরপর রুশলালের দিকে তাকিয়ে কঠোর গলায় বলল, রুশ সরি বলো ওকে এখনই। রুশলাল আগুন চোখে এখনো রুমেলির দিকে তাকিয়ে আছে। মুখাবয়বে এক ফোঁটাও নরম ভাব নেই। রুশলালকে নিশ্চল দাঁড়িয়ে থাকতে দেখে আজমির এবার কিছুটা ক্ষিপ্ত কণ্ঠে শুধালো, চুপ করে আছো কেন? বলেছি না ওকে সরি বলতে। রুশলাল নিজের রাগটা আর কন্ট্রোল করতে পারলো না। ও বেডসাইড টেবিলের উপর রাখা ফুলদানিটা সজোরে তুলে সামনের দেওয়ালে ছুঁড়ে মারলো। ঝনঝন করে ফুলদানিটা ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়লো মার্বেলের মেঝেতে। চমকে উঠল সবাই। রুশলালকে এতটা রেগে যেতে ওরা কখনো দেখেনি। অতিরিক্ত রাগের কারণে ওর ফর্সা মুখটা রক্তিম হয়ে আছে। ও দাঁত চেপে হিস হিসিয়ে শুধালো, এই ফাকিং ব্লিচটা যেন আমার চোখের সামনে না আসে, নয়তো দেখা যাবে কোনো একদিন রাগের মাথায় ওকে আমি খুন করে ফেলেছি। কত বড় সাহস এভাবে অনর্গল মিথ্যা কথা বলে। রুমেলির মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। রুশলালকে এভাবে কথা বলতে দেখে আজমির রেগে গিয়ে রুশলালের গালে একটা চর বসিয়ে দিল। কিভাবে কথা বলছো তুমি? নিজের ভাষা আর আচরণ নিয়ন্ত্রণ করো। নিজের হবু স্ত্রীর সঙ্গে কেউ এভাবে আচরণ করে? রুশলাল দাঁত চেপে হিস হিসিয়ে জবাব দিল, এই ফাকিং বাস্টার্ডকে আমি জীবনেও বিয়ে করব না। যে মেয়ে বিয়ের আগে পরপুরুষের সাথে বিছানায় শুয়ে স্যাটিসফ্যাকশন দিতে চায়, এমন নোংরা মস্তিষ্কের মেয়ের প্রতি আমার কোনো আগ্রহ নেই। কথা শেষ করেই রুশলাল বেডসাইড টেবিল থেকে ফোন আর গাড়ির চাবিটা হাতে তুলে নিল। আর একটাও শব্দ না করে গটগট করে রুম থেকে বেরিয়ে গেল। রুম জুড়ে নেমে এলো পিনপিনে নিস্তব্ধতা। আজমির আর মেহেব দুজনেই হতভম্ব। ওরা বিস্ফোরিত চোখে রুমেলির দিকে তাকিয়ে আছে। সবার এমন দৃষ্টিতে রুমেলি অস্বস্তিতে সংকুচিত হয়ে গেল। ও ভাবতেই পারেনি রুশলালের রাগ এমন পর্যায়ে পৌঁছতে পারে যে সবকিছুর আড়াল ছিঁড়ে সত্যিটা সবার সামনে এভাবে প্রকাশ করে দিবে। রাগ জেদের মিশ্রণে ওর চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। মনে মনেও প্রতিজ্ঞা করলো যে কোনো মূল্যে ও একটা বারের জন্য হলেও রুশলালের বেড পার্টনার হয়েই ছাড়বে। গোধূলি নেমে এসেছে। দিনের শেষ রোদটা মিলিয়ে গিয়ে আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছে কমলা বেগুনি রঙের মিশ্রিত আভা। দূরের পাহাড়ের রেখাগুলো ধূসর হয়ে উঠেছে। রাস্তার কিনারে দাঁড়ানো লাইট পোস্টগুলো একে একে জ্বলতে শুরু করছে। সিআইডি সংস্থার ভেতরে রেভেনের কেবিনে ডেস্কের সামনে রাখা গেস্ট চেয়ারের একটাই বসে আছে রুশলাল। কেবিনের কাছের দেওয়াল পেরিয়ে গোধূলির আলো মেঝেতে এসে পড়েছে। রেভেন নিজের ব্ল্যাক চেয়ারটাই বসে একটা ফাইলের পৃষ্ঠা উল্টে পাল্টে দেখছে। ডেস্কের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ফাইল, একটা ল্যাপটপ আর আধ খাওয়া দুটো কফির মগ। রুশলাল চেয়ারটাই হেলান দিয়ে বসে নির্লিপ্ত স্বরে শুধালো, তো কি ভাবলি? রেভেন ফাইলের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে স্বাভাবিক কণ্ঠে বলল, কোন বিষয়ে? রুশলালের ঠোঁটের কোণে এক চিলতে কটাক্ষের হাসি খেলে গেল। নাসেরের খুনের বিষয়ে? ধরতে হবে না খুনিকে। আফটার অল সিআইডি অফিসার হিসেবে তদন্তের দায়িত্ব তো তোর উপরেই পড়েছে। রেভেনের ভ্রু কুঁচকে গেল। ও হাতের ফাইলটা বন্ধ করে ডেস্কের ওপর নামিয়ে রাখলো। ঠোঁটের কোণে খানিকটা ঠাট্টার হাসি ফুটিয়ে তুলল। তাহলে কি বলতে চাচ্ছিস? তোকে গ্রেফতার করে সবার সামনে দাঁড় করাই? সাথে এটাও ঘোষণা দিই যে আমি নিজেও তোর সাথে ঘটনাস্থলে ছিলাম। রুশলাল ঠোঁট টিপে হাসলো। সে হাসিতে এক ফোঁটাও অনুশোচনা নেই।
তাই আচ্ছা, কি সিদ্ধান্ত নিলি এখন? কেসটা অফিসিয়ালি চলবে, কিন্তু সত্যিটা এমন জায়গায় গিয়ে থামবে যেখানে কোনো নাম থাকবে না। নাসিরের শত্রুর তো অভাব ছিল না। কেসটা ঘুরে যাবে অন্যদিকে, ডেড এন্ডে গিয়ে থামবে, ক্লোজড ফাইল হবে। আর তোর কনসাইন্স যে লোক মেয়েদের পাচার করে, মানুষ খুন না করে, আইনের পোশাক পরে দেশের সাথে বেইমানি করে, তার জন্য কনসাইন্স খুব বেশি শব্দ করে না, বিশ্বাস কর। গধূলির আলো আরো গাঢ় হয়ে এসেছে। কেবিনের কাঁচের দেওয়ালে বাইরে জ্বলে ওঠা লাইট পোস্টগুলোর আলো লম্বা ছায়া ফেলে রেখেছে। সময়ের সাথে তাল মিলিয়ে মানুষের ব্যস্ততাও বাড়ছে। রোশলাল স্মিত হেসে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আচ্ছা তাহলে আমি উঠি, কাল অফিসে এসে একবার দেখা করিস। রোশ, 1 মিনিট। রোশলাল থেমে পিছন ফিরে তাকালো। বল। রেভেন চেয়ার ছেড়ে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরে সন্ধ্যার অন্ধকার জমাট বাঁধছে। কয়েক সেকেন্ড চুপ থেকেও গম্ভীর স্বরে শুধালো, সতর্ক থাকিস, পরিস্থিতি ভালো না। পুরো দেশ এখন পরপর 3টে মার্ডারের কারণে উত্তাল হয়ে আছে। মিডিয়া, হাই প্রোফাইল, প্রেশার সব একসাথে চলছে। একটু থেমে কাঁচের দেওয়ালের ওপারে অফিসের করিডোরের দিকে তাকালো রেভেন। কিয়ৎক্ষণ পর সেখান থেকে দৃষ্টি সরিয়ে রোশলালের দিকে তাকালো। তার উপরেই 3 জনের একজন ছিল আইনের লোক। বুঝতেই পারছিস কেসটা এখন আর স্রেফ ক্রাইম না, পুরো ব্যাপারটাই অন্যদিকে মোড় নিয়েছে। রোশলাল নিরাসক্ত কণ্ঠে শুধালো, আমি জানি, শুধু জানলেই হবে না, যা করবি হিসাব করে করিস। একটা মিস্টেক মানেই সব বেরিয়ে আসবে, তখন তোকে বাঁচানোর মতো কোনো জায়গা থাকবে না, এমনকি আমার পক্ষেও সম্ভব হবে না। রোশলালের চোখে ক্ষণিকের জন্য তীক্ষ্ণ ঝিলিক খেলে গেল। এই নিয়ে তোকে টেনশন করতে হবে না রেভেন, আমি সবটা হ্যান্ডেল করে নিব। তোর এই আত্মবিশ্বাসটাই আমাকে ভয় পাইয়ে দেয়। রোশলাল দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলল, শুধু আত্মবিশ্বাস নয়, অভিজ্ঞতাও আছে। এই দুটোর পার্থক্য তুই ভালো করেই জানিস, চিন্তা করিস না। 3টে খুনে যখন কেউ কিছুই টের পায়নি, পরেরগুলোতেও পারে না। আসছি, কাল দেখা হবে। এরপর দরজা খুলে কেবিন থেকে বেরিয়ে গেল রোশলাল। কেবিনের ভিতর একা দাঁড়িয়ে রইল রেভেন। ও দরজার থেকে চোখ সরিয়ে আবার জানালার বাহিরে তাকালো নির্বিঘ্নে। রাত প্রায় 11:30টার ঘর ছুঁই ছুঁই। চারপাশ নিস্তব্ধ, শুধু ঘড়ির কাঁটার মৃদু টিকটিক শব্দ শোনা যাচ্ছে। ড্রিম লাইটের নীলাভ আলোয় ঘরটাকে স্বপ্নীল করে রেখেছে। অনেকক্ষণ এপাশ ওপাশ করার পর সবেমাত্র মধুর চোখ দুটো লেগে এসেছে। এমন সময় একটা উষ্ণ অনুভূতিতে ওর শরীর শিহরিত হয়ে উঠল। ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখে একজোড়া শুষ্ক ঠোঁট ওর ঠোঁটের মাঝে উন্মাদের ন্যায় বিচরণ করে চলেছে। মধুর বুঝতে এক মুহূর্তও দেরি হলো না, এই স্পর্শ কার হতে পারে। এমন নেশাগ্রস্ত ভালোবাসায় ওকে ছুঁয়ে দেখার অধিকার শুধু একজনেরই আছে। মধুর বুঝতে এক মুহূর্তও দেরি হলো না, এই স্পর্শ কার হতে পারে। এমন নেশাগ্রস্ত ভালোবাসায় ওকে ছুঁয়ে দেখার অধিকার শুধু একজনেরই আছে। মুখ চোখ মেলে তাকাতেই ড্রিম লাইটের নীলাভ আলোয় রোশলালের রাজসিক মুখটা ওর চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল। রোশলাল চোখ বন্ধরত অবস্থায় তীব্র আশ্লেষে ওর ওষ্ঠদ্বয়ের নির্যাস শুষে নিচ্ছে। মধু মনে মনে হাসল। স্বামীর এই তীব্র ভালোবাসাময় স্পর্শে ও বরাবরই দুর্বল। মধু নির্দ্বিধায় সাড়া দিল রোশলালের স্পর্শে। ও এক হাত বাড়িয়ে রোশলালের চুল আঁকড়ে ধরে ওকে আরো কাছে টেনে আনলো। রোশলালের ঠোঁটের কোণে এক এক পর এক এক উষ্ণ স্পর্শ দিতে থাকলো। কতক্ষণ এভাবে কেটে গেল তার হিসেব কেউই রাখেনি। অনেকটা সময় পর রোশলাল মধুর ঠোঁট ছেড়ে ওর গলায় মুখ ডোবালো। ভেজা ঠোঁটের উষ্ণ আদরে মধুর চোখ জোড়া আবেশে বন্ধ হয়ে এলো। ও চোখ বন্ধ রেখে রোশলালের ঘন ব্রাউন চুলে আঙ্গুল চালাতে চালাতে ফিসফিসিয়ে বলল, কিভাবে এলেন? দরজা তো লক করা ছিল। রোশলাল মধুর গলার ওড়নাটা খুলে সেটা ছুঁড়ে ফেললো মেঝেতে। আলতো করে ওর গলায় ঠোঁট ছোঁয়াতে ছোঁয়াতে শুধালো, ব্যালকনি দিয়ে এসেছি। মধু হতবাক হয়ে গেল। ও বিস্মিত কণ্ঠে শুধালো, ব্যালকনি দিয়ে? আমরা তো দোতলায় থাকি, পাইপ বেয়ে উঠেছি, এসব আমার জন্য নতুন কিছু না। মধু নিঃশব্দে একটা চাপা শ্বাস ফেলল। এই মানুষটার এসব কাণ্ড কারখানার সাথেও বেশ ভালোভাবেই পরিচিত। কিছুক্ষণ পর ও আস্তে করে শুধালো, আপনি রাতে খেয়েছেন? রোশলাল মাথা তুলে মধুর দিকে তাকালো। নীলচে আলোয় ওর চোখ পড়ল আদুরে বউটার কোমলতায় ঘেরা মুখটা। মেয়েটা মায়াময় চোখে ওর দিকেই তাকিয়ে আছে। না, এখনো খাইনি, তুমি যদি খাইয়ে দাও তাহলে খাবো। কি বলছেন, এখনো খাননি?
আপনি এখনো আগের মতোই আছেন, একদম নিজের খেয়াল রাখেন না। আমার বউ তো আছেই আমার খেয়াল রাখার জন্য। কতবার বলেছি আপনাকে এসব না বলতে, সবসময় তো আমি থাকবো না, একটু তো এবার খেয়াল রাখুন নিজের। আর এক মুহূর্ত দেরি না করে মধু বিছানা থেকে উঠে দাঁড়ালো, মেঝেতে পড়ে থাকা ওড়নাটা তুলে গায়ে জড়িয়ে নিল। দরজার দিকে যেতে যেতে পেছন ফিরে একবার তাকালো। রোশলাল বেডের উপর বসে ওর দিকেই তাকিয়ে আছে। দরজা খুলে বাইরে বেরোতে বেরোতে মধু বলল, আপনি বসুন, আমি এখনই খাবার নিয়ে আসছি। মধু ড্রয়িং রুম পেরিয়ে রান্নাঘরে গেল। ড্রয়িং রুমটা ড্রিম লাইটের নীলাভ আলোয় আলোকিত হয়ে আছে। মায়ার ঘরের আলো নেভানো দেখে মধু বুঝতে পারল মায়া ঘুমিয়ে পড়েছে। ও নিঃশব্দে ফ্রিজ খুলে মাংসের বাটিটা বের করে আনলো। রান্নাঘরে গিয়ে বাটিটা মাইক্রোওয়েভেনে রেখে একটা প্লেটের মধ্যে রাইস কুকার থেকে ভাত বেড়ে নিল। একটা পেঁয়াজ কেটে এক পিস লেবু নিয়ে নিল প্লেটের এক পাশে। মাংস গরম হয়ে যেতেই একটা ট্রেতে প্লেট সহ মাংসের বাটিটা রাখলো। কিচেনের লাইটটা অফ করে দিয়ে ট্রেটা নিয়ে রুমের দিকে এগোলো। রুমে এসে দরজাটা ভিড়িয়ে দিয়ে বিছানার দিকে এগোলো। ট্রেটা বিছানার ওপর রেখে টেবিল ল্যাম্পটা অন করে দিল। রোশলাল এখনো আগের মতো করে বেডের উপর বসে আছে। মধু হাত ধুয়ে এসে বিছানায় বসলো। প্লেটে মাংস নিয়ে ভাতের সাথে মাংস মাখিয়ে রোশলালকে খাইয়ে দিতে লাগলো। প্রচণ্ড ভালো লাগলো রোশলালের। শেষ কবে ওকে এভাবে মধু নিজের হাতে খাইয়ে দিয়েছিল মনে পড়ছে না ওর। প্রচুর আদর আদর করে মধু খাইয়ে দিল ওকে। খাওয়া শেষে বেড সাইড টেবিলের উপর পানির গ্লাসটা রোশলালের হাতে দিয়ে মধু চলে গেল রান্নাঘরে। প্লেট আর বাটিটা ক্লিন করে আবারও রুমে ফিরে এলো। দরজাটা লক দিয়ে মধু এগিয়ে যেয়ে বেড সাইড টেবিলের উপর রাখা টেবিল ল্যাম্পটা অফ করে দিল। রুমটা পুনরায় ড্রিম লাইটের নীলাভ আলোয় ঝলমল করে উঠল। মধু বিছানায় উঠে রোশলালের দিকে তাকিয়ে শুধালো, আপনি এখন একটু ঘুমিয়ে নিন, আমি আজানের সময় আপনাকে জাগিয়ে দিব, আপনি নির্বিঘ্নে চলে যেতে পারবেন। মধু বালিশটা ঠিক করে তাতে শুয়ে পড়ল ও দুই হাত রোশলালের দিকে বাড়িয়ে দিয়ে শুধালো, আসুন এদিকে আসুন। রোশলাল মুগ্ধ দৃষ্টিতে মধুর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। ও এগিয়ে গিয়ে মধুর বাড়ানো একটা হাতের আঙ্গুলের ভাঁজে নিজের আঙ্গুল দিয়ে হাতটা মুষ্টিবদ্ধ করে মধুর মাথার কাছে নিয়ে বেডের সাথে চেপে ধরল। এরপর নিজের শরীরের ঊর্ধ্বাংশের সম্পূর্ণ ভর মধুর উপরে ছেড়ে দিল। মধু কেঁপে উঠল রোশলালের স্পর্শে। ওর শ্বাস ঘন হয়ে উঠল। ও অবিন্যস্ত দৃষ্টিতে রোশলালের চোখের দিকে তাকালো। নিজের বুকের মাঝে রোশলালের বুকের ভেতরকার হৃৎপিণ্ডের কম্পন টের পেল মধু। রোশলাল মোহগ্রস্ত চোখে মধুর দিকে কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে ওর গালে পরপর কয়েকটা চুমু খেলো। আবেশে চোখ বন্ধ করে ফেলল মধু। হৃৎপিণ্ড অস্বাভাবিক হারে স্পন্দন করছে। রোশলাল মধুর গাল থেকে সরে এসে ওর গলায় মুখ ডুবিয়ে দিল। গলার ত্বকে নিজের অস্তিত্ব জাহির করতে একটার পর একটা কামড়ে আদরে নাজেহাল করে ফেলল মধুকে। অসহ্য সুখের অনুভবে মধুর সমস্ত কায়া থরথর করে কেঁপে উঠল। স্বাভাবিকভাবেই ওর হাত চলে গেল রোশলালের শার্টের কলারে। রোশলালের স্পর্শ থেমে থাকলো না। ও মধুর হাত ছেড়ে দিয়ে ওকে উল্টো দিকে ঘুরিয়ে ওর কামিজের চেন টেনে নামিয়ে ফেলল। এর পরের মুহূর্তে ওর কামিজের হাতা টেনে নামিয়ে ফেলল। চমকে উঠল মধু ও অস্থির কণ্ঠে শুধালো, কি করছেন আপনি? রোশলাল নেশাগ্রস্তের মতো ওর উন্মুক্ত কাঁধে গলায় ওষ্ঠদ্বয় ছোঁয়াতে ছোঁয়াতে হিস হিসিয়ে শুধালো, কথা বলো না জান, শুধু আমার স্পর্শগুলো অনুভব করো। তুমি তো আমাকে আদর করবে না, সো আমাকেই আদর করতে দাও। ভালোবাসার তীব্রতায় দুজনেই যখন অনুভূতির অতল সাগরে ডুবে, তখনই দরজা থেকে নখের শব্দ ভেসে এলো। চমকে উঠল দুজনেই। অনুভূতির স্রোত ভেঙে বাস্তবতা আছড়ে পড়ল নিঃশব্দে। এমন অনাকাঙ্ক্ষিত লগ্নে এখন কাউকেই আশা করেনি ওরা। মধু দ্রুত নিজেকে সামলে নিল। ফ্লোরে পড়ে থাকা জামাটা তুলে নিয়ে গায়ে জড়িয়ে নিল এলোমেলো হাতে। হৃৎপিণ্ডটা অস্বাভাবিক দ্রুত গতিতে স্পন্দন করছে। অন্যদিকে রোশলাল এক হাতে মাথার চুল টেনে ধরে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। উত্তেজনায় ওর শরীর থরথর করে কাঁপছে। নিজেকে নিয়ন্ত্রণ করাটা কঠিন হয়ে উঠেছে। ক্ষণিকের ব্যবধানে বাইরে থেকে আবার ভেসে এলো মায়ার কণ্ঠস্বর, আপু দরজাটা খুলবি? আসছি বলে ও রোশলালের দিকে ফিরে তাকালো। দ্রুত হাতে রোশলালের শার্টটা তুলে নিয়ে ওর দিকে বাড়িয়ে দিয়ে শুধালো, এখন যেতে হবে আপনাকে, কাল অফিসে দেখা হবে। কিছুক্ষণ কেটে যাওয়ার পরেও মধুকে দরজা খুলতে না দেখে মায়া কিছুটা চিন্তিত হয়ে
পড়ল। আপু তুই ঠিক আছিস? দরজা খুলছিস না যে? মধু আর সময় নষ্ট না করে রুশলালকে হাত ধরে ওকে টেনে ব্যালকনির দিকে নিয়ে গেল। নীলাভ ম্ল্যান আলোয় দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি এক মুহূর্ত থেমে মধুর ঠোঁটে একটা প্রগাঢ় চুমু খেলো। ও দ্রুত হাতে শার্টটা গায়ে জড়িয়ে নিয়ে হিসিয়ে শুধালো, আজ তুমি বেঁচে গেছো হানিবার্ড, কিন্তু পরের বারের জন্য নিজেকে প্রস্তুত রেখো। এই কথাটুকু বলেই যেভাবে এসেছিল ঠিক সেভাবেই অন্ধকারে মিলিয়ে গেল। মধু বড় বড় কয়েকটা শ্বাস টেনে নিজেকে সামলানোর অসফল চেষ্টা চালালো। ওর বুকের ভেতরকার ধরপড়ানি এখনো থামেনি। ও দ্রুত পায়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই দেখলো মায়া জগ হাতে দাঁড়িয়ে আছে। এত সময় লাগলো কেন আপু? তুই কি ঘুমাচ্ছিলি? মধু ঠোঁট কামড়ে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো। না, ঘুম আসছিল না। এত রাতে তুই না ঘুমিয়ে কি করছিস? পানি খেতে উঠেছিলাম। রুমে পানি ছিল না, তাই রান্নাঘর থেকে পানি আনতে এসেছি। দরজার সামনে দিয়ে যাওয়ার সময় ভেতর থেকে কারো কথা বলার আওয়াজ শুনলাম মনে হলো। ভয় পেয়ে গেছিলাম, ভাবলাম চোট্টোর হবে হয়তো। মধু চোখ বন্ধ করে একবার লম্বা নিঃশ্বাস নিল। যথাসাধ্য নিজেকে সামলে নিয়ে শান্তভাবে বলল, কেউ নেই, হয়তো ব্যালকনির দরজায় বাতাসে শব্দ হয়েছে। মায়া মাথা নাড়ল। হতে পারে, তুই ঘুমিয়ে পড় আপু, অনেক রাত হয়েছে। এই বলে মায়া নিচের রুমে চলে গেল। মধু ওর চলে যাওয়ার দিকে এক মুহূর্ত তাকিয়ে থেকে দরজা বন্ধ করে লক করে দিল। তারপর দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বুকে হাত রাখলো। বুকের ভেতর জমে থাকা শ্বাসগুলো একে একে নিঃশব্দে বেরিয়ে এলো। আস্তে ধীরে নিঃশ্বাসের গতি স্বাভাবিক হলো। নিস্তব্ধ ঘরে শুধু ওর শ্বাসের শব্দ আর হৃদস্পন্দনের প্রতিধ্বনি রয়ে গেল।